একদম স্পর্শ করবে না ওকে, আহাম্মক। ঠাটিয়ে ধমক খেয়ে লাফ দিয়ে উঠেছে সাইফা। বাজখাই গলা, কি তেজ বাবা! চোখের কাছে সবটাই আবছা, চারিদিকে আধার, কিছুই দেখা মিলছে না। কি মাত্রই তো সূর্য আলোড়ন ছড়াচ্ছিল, হঠাৎ ঘোর অন্ধকার কেন? পেটে ভার অনুভব করলে সঙ্গে সঙ্গে চোখ কষলে নেয় দুহাতে। হাই তুলে পাশে তাকালো, ফোনের ফ্ল্যাশ লাইট অন করে বুঝতে পারলো এতক্ষণ যা ঘটেছিল সবটাই তার অলিক খেয়াল, মনোমুগ্ধকারী স্বপন। বাস্তবে শাবাব আছে, তবে একা। সাইফার পেটে হাত চেপে উপর হয়ে শুয়ে আছে। আর এখন গভীর রাত, সবটা স্বচ্ছ স্পষ্ট হলো। সাইফার মৃদু হাসলো এই মনোহর স্বপ্নের কথা ভেবে, পাশাপাশি শাবাবের তেজের বিনোদ দৃঢ়তার স্বপ্নেও। কোথাও ছাড় নেই। মানুষের স্বপ্ন তিন প্রকার, এর মধ্যে একটি হচ্ছে তার চিন্তা ভাবনাকে ঘিরে, যা বহুবার চিন্তা করা হয়, সেটারই চিত্র হিসেবে ফুটে ওঠে স্বপ্নে। সাইফার সাথেও ব্যতিক্রম কিছু ঘটেনি। ফের শুয়ে পড়ে পেটানো বুক ঘেঁষে গালে হাত রেখে ঘুমান্ত স্বস্তির জনাবের উদ্দেশ্যে বলে উঠল, আমার স্বপ্নেই আপনাদের এত সুন্দর দেখাচ্ছিল, না জানি বাস্তবে কত সুন্দর লাগবে। আমি অপেক্ষায় আছি, প্রার্থনা করি আমাদের পরিবার অতি শীঘ্রই পূর্ণ হোক। শাবাব। নাম ধরে ডাকার সাহসটা আজ অব্দি হলো না। ঘুমন্ত অবস্থার ফয়দা নিয়েছে, মনের করে নাম ধরে ডাকার ইচ্ছেটা সন্তর্পণে পরিপূর্ণ করে। অধর ছুঁয়ে তৃপ্ত করল হৃদয়কে। সকালের প্রারম্ভিক অংশ, পূর্বাকাশে সূর্য ধীরে ধীরে তার স্থান স্থির করে নিচ্ছে। ব্যস্ত শহরের মানুষের চলাচলের সূচনা ঘটবে পথে প্রান্তরে। সড়কের বুকে চলা হরেক যানবাহনের বিরক্তিকর শব্দে অভ্যস্ত মানব সমাজ। অত শত জিনিস ভাবলে চলবে? তাগিদ আছে জীবিকা নির্বাহের, দায়িত্বের। রৌদ্রের আলো জমিনে পড়তেই কেমন এক চঞ্চলতা বিরাজ করে। খুঁজে নেয় মানুষের চোখের মাঝেও সৌন্দর্য, অস্থির সৌন্দর্য, যা হইচইয়ের মধ্য দিয়ে সুপ্রভাত শুরু করে। বত্তাই নেই তিনতলার ফ্ল্যাটটিতেও। একদিকে দুপুরে খাবার প্যাক করে রাখা হচ্ছে, অন্যদিকে সকালে নাস্তার আয়োজন। ঘেমে নিয়ে জুবুথুবু সাইফা। তুলোর তাপটা যেন অস্বস্তি আরো বাড়িয়ে তুলছে। ঠিক তখনই ভেজা টাওয়াল কপালে এসে ছুঁয়ে দেয়। নিঝাট হিম ছোঁয়া, পুরো ঘামে সিক্ত মুখটা মুছে দিচ্ছে যতনে। পারে না কিছুই তেমন, তারপরও নীরবে সাহায্যের হাত বাড়ালো। এলোমেলো রান্নাঘর গুছিয়ে নেওয়ার প্রচেষ্টায় লিপ্ত। এক পর্যায়ে বলে উঠল, বলেছিলাম খালাকে আসতে বলি, অন্তত সকাল সকাল উঠে তোমার এসব করা লাগতো না। পল্লবিত অবসন্ন মুখে সাইফা তার ভুলটা বুঝতে পারে। পুরো সংসার একা সামলানো যে ভূত ঘাড় চেপে মাথায় উঠেছিল টের পাইয়ে দিচ্ছে বলল, ভেবেছিলাম পারবো। তোমার ভাবনাগুলো তোমার মতে মাথা মোটা। আগামীকাল থেকে খালাকে আসতে বলবো, সাথে নিজেও সাহায্য করবেন। বুকে হাত বেঁধে তীর্যক দৃষ্টি ছুড়ে শাবাব উত্তর দেয়, তোমার ফেলে রাখা কাজগুলো কি করে? যখন রান্নার শেষে পুরো কিচেন এলোমেলো করে যাও, সেগুলো কে গোছায়? ঘুম থেকে উঠে রান্নাঘরে যখন দৌড় লাগাও, ঘর কে গোছায়? আমার খারাপ কাজের বদনাম আছে, ভালো কাজের সুনাম নাই। দৃষ্টির অগোচরে সাহায্য করেছে শাবাব। কখনো চোখে পড়ে আনমনে খুশি হয়েছে, আবার কখনো তাড়াহুড়ায় লক্ষ্য করা হয়নি। আড়ালে অন্তরালে সাইফার সাথে হাতে হাত মিলিয়ে অনেকেই কাজ করেইছে শাবাবও। সাইফা বলল, মাথা নামান। কি বললাম ঝুঁকে আসুন। নির্বোধ শাবাবের মুখভঙ্গি, কোনো ঝুঁকবে? তারপরও মাথা নুইয়ে দিল। সাইফা টুপ করে কপালে চুমু খায়, ঠোঁট টিপে হেসে বলল, আপনার ভালো কাজের রিওয়ার্ড। রিওয়ার্ড না, আমাকে চুমু খাওয়ার বাহানা। আমাকে দেখে লোভ সামলাতে পারো না, সেটা বলো। সাইফা রূঢ় কণ্ঠে বলল, শহরে আপনার বদনামেই থাকুক, সুনামের কোনো দরকার নেই। আপনি বদনামেরই যোগ্য। থ্যাঙ্কস। আবহাওয়ার মতো বদল ভূপৃষ্ঠে থাকা মানুষের মনের মতোই। কখনো বরফে ঢেকে থাকা পাহাড়ের ন্যায় শীতল, কখনো আগ্নেয়গিরির মতন উত্তপ্ত, আবার কখনো অকল্পনীয় বর্ষণ। আজ আগ্নেয়গিরির মতোই অতৃষ্ণ নিসর্গ। ললাটের দুধারে জমে থাকা ঘাম অস্থির করে তুলেছে আবিরের হৃদয়। কি করবে? নিশ্চয়ই অস্বস্তি হচ্ছে সম্মান। নিজের হাঁসফাঁস ঢাকছে মেয়েটি। বিধ্বস্ত অবস্থায়ও কাউকে সুন্দর দেখায়। উষ্ণ হাওয়ায় শীতল হলো চক্ষু। তবে এই মুহূর্তে জরুরি ছায়া। শাম্মাকে ইশারা করলো কিছু সময় অপেক্ষা করতে। দৌড়ে গিয়ে একটি ঠান্ডা পানির বোতল কিনে আনলো। শাম্মার দিকে এগিয়ে দিয়ে বলল, এখন খাবেন না, একটু জিরিয়ে তারপর খান। গরমে সরাসরি ঠান্ডা পানি খাওয়া উচিত না। ডাক্তারের ডাক্তারি কারবার। শুনল শাম্মা আবিরের কথা। মধ্যম গতিতে কদম এগিয়ে ছাউনির নিচে এসেছে। সামান্য বিশ্রাম দিল দেহকে। তারপর গটগট করে পানির বোতল অর্ধেকের বেশি শেষ করেছে। পর মুহূর্তে চোখ যায় আবিরের ঘামে লেপ্টে থাকা শার্টের দিকে।
তৎক্ষণাৎ অনুশোচনা বোধ জন্মায় পানির বোতলের দিকে চেয়ে। নিজেকে স্বস্তি দিতে গিয়ে এই বেচারার কথা ভুলে গেছে। শাম্মা বলল, সরি, নিশ্চয়ই তোমারও তেষ্টা পেয়েছে। এখানে বসো, আমি তোমার জন্য আরো একটি ঠান্ডা পানির বোতল নিয়ে আসছি। তার কোনো প্রয়োজন নেই, আপনার অবশিষ্ট দিয়ে আমার চলে যাবে দিন। বোতলে পানি কম অবশিষ্ট আছে। শাম্মা এক চেয়ে রইল, হাত পেতে আছে আবির। অপরাধবোধ সাথে নিয়েই পানির বোতল এগিয়ে দেয়। শাম্মা জানতে চাইল, তুমি কি আসলেই এত ভালো, নাকি মনে মনে শয়তানি আছে? আবির যেন বেগ পাই হেসে বলে, সবাইকে আপনার ভাইয়ের মতন? কি করেছে এই অসভ্যটা? দিব্যি বউয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে, অথচ সবাইকে বোঝায় সে অ্যাংরি ইয়াং ম্যান, তার কোনো অনুভূতি নাই। সে তো আমি জানি, তুমি তোমারটা বলো। আমার ভেতর বাহির দুটোই সেম। সবাই বলে, আমি জানি না। আপনার কি মতামত? তোমাকে আমার মিচকে শয়তান মনে হয়। হো হো করে হেসে উঠল আবির। শাম্মার কথার ভঙ্গি তার বলা কথার চেয়ে বেশি হাস্যকর। প্রথমবার শান্তশিষ্ট ছেলেটিকে এরূপ হাসতে দেখে খানিক বিমূঢ় শাম্মা। আপনা আপনি তার মুখেও হাসি ফুটল, চোখ নত করে নেয়। আপনাকে আমার ভাইয়ের মতোই ঘাটতারা মনে হয়। একটু ঘাটতারা না হলে সমাজে টিকা মুশকিল। এত কঠোরতা ভালো না। সাধে কঠোর হয় মানুষ, মুহূর্ত বিশেষে নরম হতে হয়। বিশেষ মুহূর্ত আসুক আগে। মনোহর দৃষ্টিপাত করল আবির। হুঠাৎ দৃষ্টির ধরন বদল লক্ষ্য করে শাম্মা। সুযোগের সদ্ব্যবহার করে ধীরে ধীরে উন্মুক্ত করছে হৃদয়। ফাহাদের বিয়েতে আসবেন? হুম, আপনাকে হলুদ রংটা মানায়। তো আবির মাথা দুলিয়ে জবাব দেয়, না, কিছু না। আজ আমি স্বাবলম্বী স্ত্রীর দায়িত্ব পালন করব। আপনাকে সাদা আর কালো শার্টের মোহ মায়া ত্যাগ করিতে সাহায্য করিব আমি। আপনি রাজি? সাইফার কথা বলার ভঙ্গি নাটকীয়। সাধু আর চলিত ভাষা একসঙ্গে মিশিয়ে জগাকে ছড়িয়ে শাবাবের কানের সামনে পরিবেশন করছে। শাবাব হেসে খুবই সাবলীল ভঙ্গিতে সাইফার কথা জবাবে বলে উঠল। না। বিরক্তিকর চাহনি ছুড়ে সাইফা বলে উঠল, শোকে মুহ্যমান মানুষকে আমি আমার সন্তানের বাবা বানাচ্ছি না। ভেবে নিন কি করবেন। অন্য কাকে বানাবে তোমার বাচ্চার বাবা? তুমি কি পরকীয়াতে লিপ্ত মাথা মোটা? ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেব। তোমার প্রেমিকের মগজে বুলেট ট্রান্সফার করব। সাইফা ফোন হাতে নেয়, ডায়াল লিস্টে নাম্বার খুঁজতে থাকে। শাবাব ছো মেরে ফোনটা নিয়ে গেল, বলল, কাকে কল করতে যাচ্ছিলে? আপনার শ্রদ্ধেয় আম্মা জানকে জানতে ইচ্ছে করে। জানতে চাই আপনাকে জন্ম দেওয়ার আগে কি খেয়েছিলেন তিনি। জেনে কি করবে? সেটা অ্যাভয়েড করে চলবো। আমার ঘরে যেন দ্বিতীয় স্বভাবের জন্ম না হয়। দ্বিতীয় স্বভাবেরই প্রয়োজন, মাথা মোটা হাম্মুকের কোনো দরকার নাই। বুড়োতে দুজনের তর্কের বাধা হয়ে দাঁড়ালো ফাহাদ। এসে বলল, চুরির কেস ছোটখাটো 5 মিনিটের ব্যাপার। বিয়ের কারণে ছেলেটার কাছে মন নেই। শাবাব ফাহাদকে আঙ্গুলের ইশারায় কাছে ডাকে। অবধে মুখে মাথা নুয়ে সিনিয়র অফিসার সামনে দাঁড়িয়ে বলল, জি স্যার। বিয়ের প্রিপারেশন কেমন চলছে? মুখে জ্যোতি ফুটলো, বলে উঠল, জম বেশ। খুব খুশি না? ফাহাদ মাথা চুলকে লাজুক স্বরে বলতে লাগলো, ইয়ে না মানে ধরো তোমাদের বিয়েতে কবুল বলার মুহূর্তে একটা বড় সড়ো কেস আসলো, কি করবে? বিয়ে নাকি নিজের কাজ? ইচ্ছাকৃত দাধাই ফেলে শাবাব তাকে বিয়ে করতে বারে বারে নিরুৎসাহিত করে যাচ্ছে। কেন বিষয়টা মাথায় খেললো না ফাহাদের? সে আসলেই বোকা, নাকি কথার চালে ফেলে বোকা বানানো হচ্ছে তাকে? সাইফার এতদিনে অল্প অল্প অভিজ্ঞতা হয়েছে, স্বভাবের কথার ধাঁচ আন্দাজ করতে পারে। গুমরো মুখো বোকা বানিয়ে যাচ্ছে ফাহাদকে, আর ফাহাদ তার কথার প্যাচে খুব সহজেই পড়ে যাচ্ছে। সাইফা ফাহাদকে উদ্দেশ্য করে বলল, প্রথমে কবুল বলে ফরজ কাজ সারবে, তারপর শেরওয়ানি পরে কেসের জন্য দৌড় লাগাবে, বুঝেছো? ফাহাদ মাথা দলায়। শাবাব মুখ কুচকে চাইল সাইফার দিকে, ফাহাদের দিকে চেয়ে বলল, ওসব ছোটখাটো চুরির কেস তুমি সামলাতে পারবে ফাহাদ, আমার পূর্ণ বিশ্বাস তুমি পারবে। মোটেও ইচ্ছে ছিল না এই কেসে নিজেকে জড়াতে, যেখানে হবু বউ অপেক্ষা করছে শপিং করতে যাবে বলে, আর এখানে শাবাব কথার মার পেঁচে পড়ে আধার আচ্ছন্ন মুখটা নিয়ে বেরিয়ে গেছে। সাইফা বলল, অযথা ছেলেটার সাথে এমন করেন আপনারা। এমনিতেই বিয়ে আর কাজের প্রেসারে অবস্থা নাজেহাল। মায়া হচ্ছে ওর জন্য? হ্যাঁ হচ্ছে। যাও তুমি ওর সাথে গিয়ে ওকে হেল্প করো, আগামী 24 ঘন্টা আমার চোখের সামনে যেন না দেখি।
সাইফা দুষ্টু সুরে জানতে চাইল। 24 ঘন্টা পর দেখা দিতে পারবো। ভেবে দেখা যাবে পরে। কুবুদ্ধি আসতে সময় নেয় না মাথায়। ঠিক এই মুহূর্তে ভুলভাল বুদ্ধি এসে হাজির। লোকটাকে শিক্ষা দিলে কেমন হয়? ভালোবাসা প্রকাশ করেনি এই অবধি, চিন্তাটাও দেখায় না, সবকিছু নিজের মধ্যেই সীমাবদ্ধ, যেন কেউ তার অনুভূতিগুলোও চুরি করে নেবে। ক্ষণিকের দূরত্ব দিয়ে তাকে পরখ করাই যায়। সাইফা উঠে দাঁড়ায়, শাবাবের উদ্দেশ্যে বলল, আচ্ছা শুনুন, আমি ফাহাদের সাথে যাচ্ছি, আমার প্রয়োজন পড়তে পারে। চোয়াল শক্ত করে কঠিন দৃষ্টি ছুড়ে শাবাব। যে কাজে বিরক্ত হয় সেটাই কেন করা লাগবে? সাইফা আবার বলে উঠল, নিজের জেলাসি সাইডে রাখুন, কাজ এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমার অপেক্ষা করা লাগবে না, বাড়ি চলে যাবেন একাই। ওকে, গেলাম আমি। যা ইচ্ছে কর, আমাকে জানানোর প্রয়োজন নাই। ঘড়ির কাঁটা 11টায়। বাড়ি ফিরেছে শাবাব বুড়োতে 10টা অবধি অপেক্ষা করে। সচরাচর 8টা পর্যন্ত থাকা হয়। এই মেয়ের কোনো হদিস নেই, কিছুতেই ফোন দিয়ে জানবে না কোথায় আছে। একা ঘরে পায়চারি করতে শুরু করলো। চিন্তা হচ্ছে, উপায় না পেয়ে ফাহাদকে কল মেলালো, বলল, কেস সলভড? হ্যাঁ স্যার, কেস সলভ হয়েছে অনেকক্ষণ আগেই। কি যে একটা অবস্থা জানেন না, স্ত্রীর গয়না চুরি করেছে খোদ স্বামী। ভালো করেছো। শাবাবের মুখে এমন জবাব শুনে কিংকর্তব্য বিমূঢ় ফাহাদ। স্ত্রীর গয়না চুরি করা কি ভালো কাজ? ফাহাদ কেন জবাব দিল না? শাবাব প্রশ্ন করলো, তুমি বাড়ি পৌঁছে গেছো? হ্যাঁ স্যার, ঘন্টাখানেক হলো। ফাহাদ কাজ শেষ করে বাড়ি পৌঁছে গেছে, অথচ সাইফার কোনো খোঁজ খবর নেই। কপালের ভাঁজ গাঢ় হলো। খানিক সময় নিয়ে আবার প্রশ্ন করলো, সাইফা কোথায়? সাইফা ম্যাডাম, আমি তো জানি না স্যার। দ্রুত গলায় শাবাব জানতে চাইল। জানো না মানে? তোমার সাথে যায়নি? না স্যার। কিছু না বলে ফোনটা কেটে দেয় শাবাব। কাজের কথা বলে কাজেই যায়নি, তাহলে কোথায় গিয়েছে? রাত তো কম হলো না। কপালে হাত ঘষে সাইফার নাম্বারে কল মেলালো। কয়েকবার রিং হয়ে কেটে যাচ্ছে। আরো কয়েক দফা ফোন করেও লাভ হলো না। আকস্মিক অস্থিরতা বাড়ছে হৃদগহ্বরে। কোথায় খুঁজবে? কার কাছে খোঁজ মিলবে তার? অপরদিকে শাম্মার সাথে খোঁজ গল্পে মগ্ন সাইফা। ফোন সাইলেন্ট করে দিব্যি আড্ডা জমিয়েছে। এ বাড়িতে এসে ঘাঁটি স্থাপন করা সাইফা শাম্মার উদ্দেশ্যে বলল, আপু শুনুন, আপনার ভাই কল করে আমার কথা জানতে চাইলে বলবেন আমি এখানে নেই। আমার জীবন তেজপাতা বানানোর জন্য একটা শিক্ষা হওয়াই উচিত তার, তাই না? শাম্মা বলল, যদিও তোমার কথা ঠিক, কিন্তু পরে জানতে পারলে কি করবে? তোমার ধারণা আছে অবশ্যই। সাইফা হতাশ সুরে বলে উঠল, এতদিন সহ্য করতে পেরেছি, আর একটু সহ্য করলে কি বা আসে যায়। দুজনে একত্রে হেসে উঠল। ফোনে ইতিমধ্যে 15টা মিসড কল এসেছে শাবাবের। মির্জার কাছে কল করে জানতে চেয়েছে হাসপাতালে আছে কিনা সাইফা। সেখানে থেকেও নাবোধক উত্তর আসে। শ্বশুর আব্বাকেও ফোন করতে থাকে, বাকি নেই। সেখানেও তার হদিস না পেয়ে শেষমেশ শাম্মার নাম্বারে ফোন করলো। সন্দেহ যেন না হয় তাই শাম্মা ফোন রিসিভ করে। হন্তদন্ত অস্থির গলায় শাবাব সরাসরি প্রশ্ন করলো, সাইফা আছে সেখানে? শাম্মা স্বাভাবিক কণ্ঠে জবাব দেয়, না তো, কেন? ফোনটা স্পিকারে রাখে শাম্মা। পাশে বসে ইশারা করে যাচ্ছে সাইফা। শুনতে চাই কি বলছে শাবাব। শাবাব অশান্ত, অনবিস্থিত, রীতিমতো ঘাম ঝরছে শরীর থেকে। বলে উঠল, কোথায় গেল এ মেয়ে? পাগল করে ছাড়বে আমাকে। সাইফা মুখ চেপে হাসছে। নিঃশ্বাসের শব্দটা যেন ফোনের অন্য পাশ অব্দি না পৌঁছায়। সাথে শাম্মাও। হাসি থামিয়ে শাম্মা বলল, মেয়েটাকে তো অনেক জ্বালাস, হয়তো চলে গেছে তোকে ছেড়ে। 1 মিনিট চুপ থাকতো, ফোন কাটবি না। সাইফা দূরত্ব নিল ফোনের কাছ থেকে। ধরা পড়ে যাওয়ার চান্স আছে। আরো শক্ত করে অভদ্র মুখটা চেপে ধরেছে। অনেকটা সময় নেয় শাবাব, তারপর বলে উঠল, তোর সামনে বসে যে হাসি চেপে রাখার ব্যর্থ চেষ্টা করছে তাকে বল আমাকে কল করতে রাইট নাও। কয়েক মিলি সেকেন্ডে গলা শুকিয়ে গেল সাইফা। কতটা চতুর এই লোক। ধরা পড়ে বিমুর শাম্মা দ্রুত হাতে ফোন কেটে দিল। গোল গোল চোখে চাইল সাইফার দিকে। তার দৃষ্টি বলছে এবার আর রেহাই নেই। অন্যদিকে সাইফার ফোন পুনরায় শাবাবের নাম ভেসে আসলো। ফোন ধরে কি নিজের কপালে নিজের শনির দশা টেনে আনবে নাকি? ধরল না। ভাবতে লাগলো কিভাবে বাঁচা যায় সিংহের থাবা থেকে। কাউকেই তো মানে না। ভাবনা চিন্তায় ছেদ পড়ে শাবাবের মেসেজে, এই রাতের বেলায় মাঝপথে দাঁড় করিয়ে রেখেছো আমাকে, একবার হাতে পড়ো শুধু, কাচ্চা চাবায় ফেলবো। মেসেজ পড়ে ঢোক গিলার পূর্বে আরো একটি বার্তা এসে হাজির লেখা, ওয়েট করো, আসছি আমি। অব্যক্ত ভালোবাসা বোঝা দেয়।
বাস্তবতায় এটি নিগুড় এবং প্রভাবশালী অনুভূতি। এই যে ছটফটানি, এর কোনো নাম খুঁজে পাচ্ছে না শাবাব। নিতান্তই বাচ্চামো করছে হৃদয়। এভাবেই হারিয়ে যাওয়া যায়, এতই সহজ? তারপরও মনকে ভয় নামক অনুভূতি থেকে দূরে রাখতে পারছিল না। ফোবিয়া হয়েছে হারিয়ে যাওয়া এবং হারিয়ে ফেলা অনুভবের মাঝে। অলক্ষণে চেতনা দগ্ধ করছিল এত সময়। নিহাতি ছেলে মানুষই, ধরতে জানে না, ছাড়তেও জানে না। আড়ালে আবডালে তদারকি করার অভ্যাস। মাথাটা ঠান্ডা হলো। নিশ্চিন্ত হয়েছে জেনে সাইফা ঠিক আছে, তার বাড়িতেই আছে। কোনো কিছু না ভেবেই বাড়ি থেকে বেরিয়েছিল। জনে জনে ফোন করে খোঁজ করছিল তার, অথচ নির্বোধ মেয়েটি বেশ আছে। বরাবরের ন্যায় রাগ চাপে বাড়ি যাওয়ার জন্য তোড়জোড় শুরু করলো মন। ভয়ে শিরশির করা দেহ নিয়ে শ্বশুর শাশুড়ির রুমে অবস্থানরত সাইফা। পৃথিবী আজ এদিক ওদিক হয়ে গেলেও শাবাবের মুখোমুখি হবে না, তবে তাকে নাকানি চুবানি খাইয়ে মনের মধ্যে পৈশাচিক আনন্দ উপভোগ করছে। ভয়ের মধ্যে মুখে লজ্জাহীন হাসি। রুনা বেগম কিছুই বুঝে উঠতে পারলেন না, জানতে চান কি হয়েছে তোমার? সাইফা জবাব দিল, আপনার ছেলের মাথা গরম মা। লুৎফর বেগ বলে উঠলেন, মাথা ঠান্ডা ছিল কখন? তোমাকে ধমকাইছে? আমাকে বলো। আজ বাপ বেটার মধ্যে একটা যুদ্ধ হয়ে যাক, অনেকদিন ফাঁদ পেয়ে আছি আমি। মনের দুষ্টমি আরো বেগ পাই লুৎফর বেগের সমর্থনে। কাঁদো কাঁদো মুখে বলে উঠল, অযথা রাগ দেখায় বাবা, ভালো কথাও বলে রাগ দেখিয়ে। বলেছিলাম রুনা, আমাদের বাচ্চা চেঞ্জ হয়েছে। এই অসভ্য আমার ছেলে হতেই পারে না। তোমার সাথে আমি কখনো এমন করেছি বলো? রুনা বেগম বললেন, তোমার শুধু একটা বাহানা চাই আমার ছেলেটার সাথে ঝামেলায় জড়ানোর। কি কারণে ক্ষেপে আছে সেটা শুনি। এখানে চুপ বনে গেল সাইফা। দোষ তো তার, সেই উস্কে দিয়েছে পাগলা সারকে। শ্বশুর শাশুড়ির সামনে সম্মান ধূলিসাৎ হয়ে যাবে স্বীকার করলে। তালা এঁটে নিল মুখে। অনবরত কলিং বেল, সাথে দরজা পেটানোর আওয়াজে বিছানার মধ্যিখানে আরো জড়সড় হয়ে বসলো সাইফা। এক হাতে রুনা বেগমের হাত চেপে আছে। শাম্মা দরজার দিকে এগোতে এগোতে বলল, হ্যাঁ, ভেঙে ফেল দরজা, নবাবের বংশধর। দরজা খুলে দেখা মেল অগ্নিমানবের। পতাটকে দাঁড়িয়ে থেকে শাম্মাকে ধাক্কা দিয়ে সরিয়ে ভিতরে ঢুকে গেল। পুরো বাড়ির এক একটা ঘর খুঁজে খুঁজে দেখছে শাবাব। শেষমেশ পা থাকে বাবা মায়ের রুমে। দাঁত কেরমের করতে করতে এগিয়ে এসে বলল, আমার সাথে এসো। সাইফা রুনা বেগমের দিকে চেয়ে মৃদু গলায় বলে উঠল, মা। রুনা বেগম শাবাবের দিকে চেয়ে প্রশ্ন করল, কি হয়েছে তোমাদের? লুৎফর বেগ সর্বদা তৈরি থাকেন আগুনে ঘি ঢালতে। ক্যাটকেটে কণ্ঠে বলে উঠলেন, ওর মেজাজ দেখানোর জন্য কি কোনো বিশেষ কারো প্রয়োজন আছে? সব জায়গায় নিজেকে জাহির করতে হাজির হয়ে যায়। শান্ত গলায় শাবাব বাবার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে, আপনাকে কিছু বলেছি আমি? হুট করে উড়ে এসে ঝুড়ে বসতে যাচ্ছেন কেন? আমি তোমার বাবা হই, আমার অধিকার আছে কথা বলার। স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কার অধিকার খাটে না? অবশ্যই অধিকার খাটে। তুমি মেয়েটাকে বিরক্ত করছো, কষ্ট দিচ্ছ। বাবা হিসাবে তোমাদের শাসন করব না? ঠিক আছে, করেন শাসন। এই মেয়েকে জিজ্ঞেস করেন ও কি করেছে। মাথা না কুবুদ্ধির কারখানা। আমাকে না জানিয়ে চিন্তায় ফেলে এইবারে এসে শাম্মার সাথে আড্ডা জমিয়েছে। এই বাড়ির বউ সাইফা, যখন ইচ্ছে আসতে পারে। ওকে না জানিয়ে? প্রশ্ন করলো শাবাব। ও যাই হোক, আমার মন বলছে তোমারই দোষ। রুড়ো কণ্ঠে শাবাব জবাব দিল, সব দোষ নন্দ ঘোষ। চোখের দৃষ্টি অনেক কিছু ইঙ্গিত দিয়ে যায়। স্বাভাবিক চাহনি না। চোখ রাঙিয়ে ঘর থেকে বেরিয়েছে। হাঁটতে হাঁটতে ভালো কোন দিন কি হাতে নাতে পাবে না। ফোন হাতে নিয়ে মেসেজ করলো, একই বাড়িতে থাকা সত্ত্বেও লিখলো, এই দিন দিন না মুখ, কতদিন পালিয়ে বেড়াবে, কত ঘন্টা। বাড়ির এক প্রান্তে শাম্মার ঘর, অন্য প্রান্তে শাবাবের। দুজন দ্বিমুখী। বাবা মা তাদের ছোটবেলা যুদ্ধ বিবেচনা করে দুজনকে দুকোনায় রাখার পরিকল্পনা করেছিলেন। বাড়ি তৈরির সময় এই ব্যাপারটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যেন দুজনের মধ্যে সাপ বেজির মারামারি সৃষ্টি না হয়। কপালে এমনিতেই শনিদশা ঘোরাফেরা করছে, ঝামেলা হবে নিশ্চিত। তবে কিছু সময়ের জন্য ঝামেলা এড়িয়ে শান্তিতে থাকা গেলে সেটাই ক্ষতি কিসের। সেই কারণে শাম্মার ঘরে আজ রাতটা কাটিয়ে দেওয়ার পরিকল্পনা সাইফার। উঠতি ঝড়কে থামানোর জন্য সঠিক ব্যবস্থাও তো গ্রহণ করতে হবে। তমস্যাচ্ছন্ন রজনীতে ঝিঝি পোকার আওয়াজ ভাসছে চারিদিকে। সাইফা এবং শাম্মা উভয় পরিপূর্ণ ঘুমে তলিয়ে। হুট করে মনে হলো কেউ ঠিক মুখের উপর উষ্ণ নিঃশ্বাস ফেলছে। ঘুম হালকা হয়ে আসে। মুখ কুচকে চোখ খোলার সাথে সাথে চমকে উঠল অতি সন্নিকটে কারো মুখমণ্ডলের অবছয়া দেখে। ভীত সন্ত্রস্ত হয়ে চিৎকার করার পূর্বে বল প্রয়োগ করে মুখ চেপে ধরে সাইফার। চক্ষু কোটর থেকে বেরিয়ে আসছে। ধিমে গলায় শাবাব বলে উঠল,
চিৎকার করলে হাড়গোড় গুঁড়ো করে ফেলবো। মুখ চেপে রাখাই কোনো উত্তরও দিতে পারছে না। আনচান করতে করতে গভীর রাতে এই ঘরে এসে হাজির। শাবাব কোমর বেঁকিয়ে পাজা কোলে তুলে নিল সাইফাকে। মুখ থেকে হাত সরে যাওয়ার কিছু বলার জন্য মুখ খুলতে চাইলে শাবাব বলে উঠল, চেঁচিয়ে নিজের সম্মান মাটিতে মিশিয়ে দিও না। সাইফাকে ঘরে এনে এক প্রকার ছুঁড়ে ফেলেছে বিছানায়। দরজাটাও পায়ের সাহায্যে বন্ধ করেছে। ক্রোধিত মুখখানা রক্তলাল। ঠোঁট কামড়ে পালাবার পথ খুঁজতে থাকা সাইফার দিকে সামান্য ঝুঁকে এসে বলল, কি ভেবে এই নাটকটা করলে? সাইফা নীরব, ড্যাব ড্যাব করে চেয়ে শাবাবের দিকে, ভয়হীন, স্বাভাবিক। আশ্চর্য হলো শাবাব সাইফার কোন রকম আতঙ্কিত প্রতিক্রিয়া না দেখে। ফের কুরুর গলায় প্রশ্ন আসে, ভেবেছিলে পাগল হয়ে যাবো তোমাকে ছাড়া? সাহসের সব সীমা ছাড়িয়ে সাইফা বলে উঠল, পাগল তো হয়েই গিয়েছিলেন। পিত্তি জবাবের গতিতে ভেবাচাকা খেয়ে গেল শাবাব। সত্যি ভয় পেয়েছিল, আর কিছুক্ষণ খোঁজ না পেলে পাগলও হয়ে যেত। যত সম্ভব দ্রুত নিজের ভাবভঙ্গি স্বাভাবিক করে। তোমার যে অসুখ হয়েছে আমাকে পাগল করার, সে অসুখ সহজে সারবে বলে আমার মনে হয় না। প্রতিদিন নিয়ম করে ওষুধ দিতে হবে তোমাকে। এবারের জন্য ক্ষমা করে দেন। আগামীবার এমন দুঃসাহস করব না। কোথাও পালাতে হলে আপনাকে জানিয়ে তারপর পালাবো, কেমন? কিছু অপরাধীকে ওয়ার্নিং দিলেও তারা শুধরায় না। তুমিও ওই ক্যাটাগরির অপরাধী। তোমাকে হাতে রাখতে হলে বিশেষ মেডিসিনের ওভারডোজের প্রয়োজন। আজকের দিনের শাস্তিটা দিয়ে নেই, তারপর পালানোর সাহস অবশিষ্ট থাকবে বলে আমার মনে হয় না। আমাকে ছাড়া থাকতে পারেন না সেটা বলেন। আর রাগের আড়ালে লুকাচ্ছেন কেন আসল কথা? ভয়ঙ্কর শীতল দৃষ্টি, ব্যাকুলতায় ভরপুর, কিছুটা উন্মাদও বটে। ঘাড়ে মুখ ডুবিয়ে অবশিষ্ট সাহসটুকু শুষে নিচ্ছে। সময়ের ব্যবধানে অধিক অশান্ত হয়ে উঠে চিত্তে জমিয়ে রাখা অস্থিরতা, গলার শব্দহীন স্বীকারোক্তি। বিড়বিড় করছি জ্ঞানশূন্য হয়ে। ভালোবাসা স্বীকার করেছি ক্ষণে ক্ষণে, সাথে হারিয়ে ফেলার ভয় বেদনার বহিঃপ্রকাশ। জেদ ছেড়ে নিস্তেজ হয়ে শান্ত সুরে, আমার ভেতরকার অস্থিরতাগুলো কেন বুঝতে চাও না? কি সুখ পাও আমাকে পুড়িয়ে? জড়ানো কণ্ঠস্বর কণ্ঠনালীতে আটকে আটকে আসছে। হুঁশজ্ঞানহীন, নিজের দুর্বলা থেকে ধামাচাপা দিতে ব্যর্থ অদৃশ্য মানব। ঠিক সকালে সূর্যের সাথে আবারও তেজস্বী হয়ে উঠবে। স্বভাব আচরণে কোনো পরিবর্তন আসবে না, সব সময়ের ন্যায় রসকসীন লৌহ মানব হিসেবে সকলের সামনে উপস্থিত হবে। মুখমণ্ডল জুড়ে থাকবে বিরক্তির ছাপ, এড়িয়ে যাবে সবকিছু। লোক দেখানোর ব্যক্তিত্বের আড়ালে ক্ষীণত্ব লুকায়িত। নিষ্প্রবৃত নিশীতে দুর্বল শান্ত স্বভাবকে ওতপ্রোতভাবে জড়িয়ে স্বর্গ সুখানুভূতি চিত্তে ধারণ করছে সাইফা। আপনাকে হলুদ রংটা মানায়। আলমারির সামনে দাঁড়িয়ে শুধু এই কথাটি কানের কাছে বেজে উঠল। আজ ফাহাদের বিয়ের অনুষ্ঠান, বাড়ির সকলেই তৈরি হচ্ছে, বাকি শুধু শাম্মা। কাপড় নির্ধারণে বাধাপ্রাপ্ত। নীল রঙের একটি সালোয়ার স্যুট বের করেছিল, মন টিকলো না সেটাই। চোখ ঘুরে ফিরে হলুদ রঙের দিকে টানছে। পরবে? সেখানে আবির আসবে নিশ্চয়ই। যদি ভেবে বসে থাকে তার জন্যই এই রংটা গায়ে জড়িয়েছে। 15 মিনিটের ভাবনা চিন্তা শেষে সিদ্ধান্ত নিলে ভাবলে ভাবক, হলুদ রং কি খারাপ নাকি? কি সুন্দর, এটাই পরবে। ঝটপট তৈরি হয়ে নিল। জুম্মার নামাজ শেষে বেরিয়ে পড়বে। এক শুক্রবারেই বাবা ছেলেকে একত্রে শান্তিপূর্ণভাবে দেখা যায়। তৈরি হয়ে 3 রমণী বসার ঘরে হাজির। একজনের হৃদয়ের হাল খানিকটা বেহাল, আর একজনের দেহের জয়েন্টে জয়েন্টে পীড়া। গালির বন্যা বলছে সাইফার মনে। পাষণ্ড লোক ঘুম থেকে টেনে তুলে ঠান্ডা ঝর্ণার নিচে দাঁড় করিয়ে শাস্তির সমাপ্তি ঘোষণা করে। রুনা বেগম হাতের ঘড়ি দেখলেন, বলতে লাগলেন, বাপ ছেলে রাস্তায় ঝামেলা শুরু করলো না তো? এখনো ফিরছে না কেন? নামাজ সেই কখন শেষ? কথা জমিনে পড়ার পূর্বেই দুজনে হাজির। একজন কাঁধে রেখেছে জায়নামাজ, আর একজন হাতে মুঠ করে আছে। উভয়ের কপালেই বিরক্তির ছাপ। একে অপরের প্রতি সন্তুষ্ট না দেখে বোঝা যাচ্ছে। এমন ঘটনার দেখা মেলে অহরহ, তাই মাথা ঘামালো না কেউই। সাইফার বিরস মুখে চেয়ে থাকা দেখে ঘরের দিকে পা বাড়িয়ে স্বভাব বলতে লাগলো, আমার কাপড় বের করে দিয়ে যাও। না, উত্তর দেওয়ার সুযোগ, সাহস কত রাতে জব্দ করা হয়েছে। তরতর করে উঠে পিছনেই স্বভাবের। নিজের পছন্দ মতো কাপড় বের করে দিয়ে বাহিরে পা বাড়াতে স্বভাব বলে উঠল, শাড়ির আঁচল ছাড়ো, কোমরের দিকে উন্মুক্ত তোমার। খোপা খুলো, পিঠের কোনো অংশ যেন দেখা না যায়। হুমকি ধামকি দিয়ে কথা বলা নতুন কি? তবে লজ্জায় পড়ল সাইফা। গতবার এমন কিছুই হয়নি। আজ নিজে নিজে চেষ্টা করেছে শাড়ি পরার, তাই হয়তো এই অবস্থা। দূরে সরে গিয়ে ঠিকঠাক করে নিল। চুল খুলে পিঠের উন্মুক্ত অংশে ছড়িয়ে দেয়। ফিরে এসে বলল, এবার ঠিক আছে? না। সরাসরি প্রত্যাখ্যানে জিজ্ঞাসা চোখে চায় সাইফা। পকেট থেকে একটি ছোট্ট বাক্স বের করে সাইফার দিকে এগিয়ে দিয়ে বলল, বিয়ের পর তোমাকে তেমন কিছুই দিতে পারেনি,
এই রিংটা এনে তোমার কাপড়ের ভাঁজে রেখেছিলাম। তুমি এমন আহাম্মকের আহাম্মক, নোটিস তো করোনি, উল্টো অগোছালো কাপড়ের নিচে চাপা দিয়ে রেখেছিলে। এই ঘটনার ন্যূনতম আভাস পায়নি সাইফা। আলমারিতে আংটির বক্সের কোনো হদিসও পায়নি। দিন দিন অমনোযোগী হয়ে উঠছে। বিহব্বল দৃষ্টি শাবাবের দিকে, প্রশ্ন করল, কখন আনলেন? 2 দিন আগে। হঠাৎ মৃদু উচ্ছ্বাসের তরঙ্গ বইল মুখশ্রীতে। শাবাবের কাছে ফিরিয়ে দিল বক্সটি, হাত এগিয়ে দিয়ে বলল, আপনি পরিয়ে দিন। শাবাব বিনা বাক্যে হাতে আংটি পরিয়ে দিল। নেত্রপল্লব আচ্ছাদিত স্বর্ণের আংটি হাতে চকচক করছে। এক নজরে চেয়ে শাবাব। সাইফা বলল, সোনা দানার প্রয়োজন নেই আমার, কিছুই দিতে পারেননি, দেননি, এই নিয়ে কখনো আক্ষেপ করবেন না। আমার এসবের চেয়ে বেশি প্রয়োজন আপনাকে। আমাকে প্রয়োজন, অথচ আমার থেকে দূরে দূরে পালাও। চোখ জোড়া খুঁজে যাচ্ছে হুড়পড়ি নাম দেওয়া মেয়েটিকে। কোলাহল দৃষ্টি আকৃষ্ট হয়নি সেহেতু তার আগমন ঘটেনি। এদিক ওদিক মাথা উঁচু করে চাতক পাখির ন্যায় কাঙ্ক্ষিত মানুষের খোঁজ চলছে। ঠিক তখনই কাঁধে কারো হাত ঠেকলে ভরকে ওঠে। পেছনেই কয়েকদিনের বাচ্চা নিয়ে হাজির মির্জা। আবিরের চক্ষু ছানা বড়া। মির্জার মাথা সত্যি সত্যি নষ্ট। আবির বলল, তোমার কি মাথা খারাপ? এতটুকু বাচ্চা নিয়ে বিয়ে বাড়িতে এসেছো? মির্জা হেসে জবাব দেয়, বাচ্চাকে রেখে আসলে অন্যায় হতো না? বড় হয়ে আমাকে প্রশ্ন করলে কি জবাব দিব? তুমি আদৌ মনোরোগের বিশেষজ্ঞ? আমার মাঝে মধ্যে সন্দেহ হয় মির্জা। পাগলের চিকিৎসার জন্য নিজের পাগল হতে হয়, তা তুমি বলো কত দূর আগালে? দীর্ঘশ্বাস ফেলে আবির জবাব দেয়, আপাতত কথোপকথন চলছে। কথোপকথন এক ধাপ আগে বাড়ো। ডক্টর ইঞ্জিনিয়ার প্রেমে বানচাল দিতে তোমার হবু শালক লাঠি নিয়ে তৈরি হওয়ার আগে শক্ত অবস্থান গ্রহণ করো। শাবাব মানবে? আর আঙ্কেল আন্টি? সবাইকে মানানো যাবে ডার্লিং, তোমরা আরেক কদম আগে বাড়াও। ধাক্কা দেওয়ার জন্য আমি আছি, সাথে আমার ছেলেও আছে, তাই না বাবজান? ছেলের দিকে চেয়ে বলল মির্জা। মির্জার কাছ থেকে মনোযোগ সরে যায়। সদর দরজায় ভিড়ের মাঝে হলুদ রংটা চোখে ধরল। হৃদয় আপনা আপনি কাব্য রচনা শুরু করে। রূপসী নারী, চাঁদের আলোর ন্যায় অপরূপ, অপ্রাকৃতিক চেহারা, মুখখানা নতুন স্বপ্নের সৃষ্টিতে মগ্ন হতে চলেছে। অদ্ভুত উচ্ছ্বাসের গল্প শোনাচ্ছে কানে কানে। চোখে চোখ পড়ে আলগোছে। আখি জোড়া ছুঁয়ে দেয় প্রেমের সুর। ঠান্ডা হাসিতে মনের একাংশ প্রতিফলিত হলো আনন্দের আলোড়নে। ধীরগতিতে আবিরের হৃদয়ে ভুবন মোহিনীর সৌন্দর্য আধিপত্য সৃষ্টি করতে শুরু করেছে। তবে তার প্রশংসা করা হবে না, কথা বলা হবে না। চোখের তৃষ্ণা নিবারণ করে চোখ নামিয়ে ফেলল। সাথেই বাবা মা আর ভাই আছে। নির্লজ্জের মতন চেয়ে থাকা অনুচিত। বরযাত্রী সরাসরি গিয়ে হাজির বউয়ের বাড়িতে। ফাহাদকে জামাই রূপে দেখে মনে হচ্ছে যেন কোনো নাবালক ছেলের বিয়ে। তবে মুখের হাসিতে বোঝা গেল বিয়ে করতে পেরে তার চেয়ে খুশি আর কেউই না। রবিন আর রামসা আজ আসতে পারেনি। রিসেপশনে উপস্থিত থাকবে বলে জানায়। জমজমাট চারিদিক। এরই মাঝে কবুল বলে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সাক্ষী হিসেবে যারা ছিল তাদের দুজনকে দেখে ফাহাদের মুখ লটকে। শাবাব আর মির্জার সাক্ষী থাকলে এই বিয়ে নিয়ে ভণ্ডামি করার কোনো উপায় নেই। বিয়ে শেষে মির্জা বলে উঠল, ফাহাদের উইকেট ডাউন। হাসির রোল পড়ে চারিদিকে। মাতিয়ে রাখার জন্য একমাত্র মির্জাই যথেষ্ট। অন্যদিকে শাম্মাকে একাকী বসে থাকতে দেখে আবির এগিয়ে গেল। নিরাপদ দূরত্ব রেখে প্রশ্ন করল, একা বসে আছেন যে? দোকা কোথায় পাবো? বিদ্যুতের চেয়েও দ্রুত গতিতে তেড়া জবাব আসে। বারবার প্রমাণ করে শাম্মা শাবাবেরই বোন। স্মিত হেসে আবির বলে, বলেছিলাম হলুদ রংটা আপনাকে মানায়। আমার কথার অর্থ বোঝার জন্য ধন্যবাদ। কে বলেছে তোমার জন্য আমি এই রঙের ড্রেস পরেছি? আমি কিছুই বলিনি, আপনিই বলেছেন। নিজের কথায় নিজেই থুতমতো খেয়ে যায়। বিব্রত বোধ করতে লাগলো এলোমেলো দৃষ্টি ফেলে। আবিরের হাসি আর শাম্মার হতবিহব্বলতা দূর থেকে সরু দৃষ্টিতে দেখছে শাবাব। আবিরের সাথে তোর পরিচয় কি করে হলো? বোনের ঘরে আসা যাওয়া খুবই কমই হয়। আজ কফি হাতে দরজায় হেলান দিয়ে আছে শাবাব। প্রশ্ন করার ধরন শালীন। সচরাচর তো রেশারেশি দেখা যায় দুজনের মধ্যে। মা ছেলে একদল আর বাবা মেয়ে আরেক দল। আজ এসেছে মতলবেটে। অত সাধু তো শাবাব নয়, সেটা শাম্মাও জানে। পথ চলতে পরিচয় হয়ে যায়। শাম্মার এমন জবাবে মুখে বিরক্তিকর ছাপ ছুড়ে গেল। তমাশা বিরত মুখশ্রী দরজায় দাঁড়িয়েই বলল, সোজাসুজি উত্তর দে। তুই দিস, আমি কেন দেব? যেখানে প্রয়োজন হয় সেখানে সোজা উত্তর দেই, যেখানে প্রয়োজন নেই সেখানে দেই না। চেয়ারে বসে কাজ করছিল শাম্মা। ঘুরে বসলো শাবাবের দিকে।
টেবিলে কোনোই ঠেকিয়ে হাত মুঠ করে মাথায় এলিয়ে বলল, হয়েছে পরিচয়, তুই কেন জানতে চাচ্ছিস সেটা বল। শাবাব বিদ্রুপপূর্ণ হাসি দিয়ে বলে ওঠে, প্রহেলিকায় ফেলে কি লাভ? আমরা উভয়ই জানি কোন বিষয় নিয়ে এখানে কথা হচ্ছে। জানিস তাহলে আবার জানতে এলি কেন? মাঝে মধ্যে মনে হয় বাবা আর মেয়ের বিশেষ আক্রোশ আছে তার প্রতি, তাদের সাথে থাকে না, তারপরও তার স্বভাবের বিপরীতে একটা জেদ ধরে আছে। যেই স্বভাব তাদের কাছে অপছন্দনীয় হওয়ার কারণে দূরত্ব নিল, তারপরও তাদের পোষায় না। শাবাব বলে ওঠে, আমি তোর ভাই হই, ভুলে যাস না। হ্যাঁ, তবে ছোট। সো বিহেভ লাইক এ ইয়াঙ্গার ব্রাদার, সরি লিটল ব্রাদার। আবিরও তোর বয়সে ছোট। আবির কি আমার ভাই? পাল্টা আক্রমণ আর জবাবে পিছুপা হয় না শাম্মা। বুঝতে বাকি নেই তার বোনের মধ্যে আবিরের জন্য মায়া জন্মাচ্ছে। আবিরকে নিয়ে তার ব্যক্তিগত কোনো সমস্যা নেই, কিন্তু যদি গতবারের মতোই রূপ বদলায়, আবারও তাকে ভেঙে চুরমার করে দেয়। শাবাব সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তোর লাইফ, তুই ডিসিশন নিবি। এখন আমরা বাচ্চা নই যে আমাদের উপর জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হবে। কিন্তু হ্যাঁ, বুঝে শুনে সিদ্ধান্ত নিস এবার। তুই তোর সিদ্ধান্তে খুশি? হ্যাঁ। আমিও হব, আশা করি। শাবাব আর কথা বাড়ালো না, স্থান ত্যাগ করেছে সাথে সাথে। খানিক উদাস মনে, ঠান্ডা মাথায় কথা বলতে চেয়েছিল, বুঝাতে চাইছিল, তবে হয়তো ভুলে গেছে শাম্মা তারই বোন। কথাবার্তা আচরণের ধাঁচ পুরোপুরি না হলেও স্বল্প মেল পাওয়া অসম্ভব কিছু নাই। ঘরে এসে সরাসরি বিছানায় উপর হয়ে শুয়েছে। সেখানেই উপস্থিত সাইফা। ঘরে ঢুকে কোনো আদেশ দিল না, চেঁচায়নি একদমই। নীরবে বালিশে মুখ গুজে শুয়ে আছে। কাপড় ভাঁজ করতে করতে শাবাবকে শান্ত দেখে অস্বাভাবিক মনে হয়। কাজ ফেলে এগিয়ে গেল, বালিশে গুজে থাকা মুখ হাতের সাহায্যে তুলে প্রশ্ন করলো, কি হয়েছে? কিছু না। অস্পষ্ট স্বরে জবাব দেয় শাবাব। কিছু তো হয়েছে। না হয় আপনার মতো মানুষ যে এক সেকেন্ড না চেঁচিয়ে থাকতে পারে না, সে ঘরে এসে এত চুপচাপ। কি জানি কি শান্তি পায় সাইফার কোলে মাথা রেখে। ফিরে এসেছে ওই স্বস্তির জায়গায়, কোমরে হাত পেঁচিয়ে মাথা রাখে কোলে। ভিন্নধর্মী এক প্রশ্ন ছুড়ল, কখনো এমন হয়েছে তোমার সাথে? কারো ভালো থাকার চিন্তা করে দূরত্ব নিয়েছো, তারা ভালো আছে, তারপরও সেই মানুষটা যে দূরে গেছে তার প্রতি আক্রোশ রয়েই গেছে? কথা সাজিয়ে বলতে পারল না শাবাব। এলোমেলো বাক্য জোকাল, কখনো এভাবে খোলা মনে কথা বলেনি, তাই হয়তো এত অগোছালো তার শব্দগুলো। সাইফা বুঝলো এর অর্থ, বলল, আমার সাথে হয়নি, আপনার সাথে বোধহয় হয়েছে। নিরুত্তর শাবাব। আবারও গোমট ভাব ধরে বসলো। সাইফা বলে উঠল, আপনার সাথে একাকী বসে কখনো জীবন নিয়ে আলাপ করা হয়নি। আমি জানতে চাই আপনার অতীত জীবন সম্পর্কে। বিশেষ কিছুই নেই বলার মতো। সাইফা সরাসরি জানতে চাইল, এ বাড়ি ছেড়ে একা থাকার কারণটা কি? পুরনো কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে শাবাব। মনে হলো একে অপরের সাথে জীবন ভাগ করে নিয়েছে, এতটা জড়তা রাখা উচিত হবে না। ভারী গলায় বলতে লাগলো, আমি আর শাম্মা সারা জীবন একটা রিজার্ভড ফ্যামিলিতে বড় হয়েছি, যেখানে সমাজের সাথে আমাদের একটা কম্পিটিশন চলতো, কে কত সুনাম অর্জন করতে পারে, কার কত খ্যাতি। আমি বাবা মায়ের দোষ দিতাম এক সময়। সারা জীবন বাধা ধরার মধ্যে থেকে নিজেকে কারাগারের আসামি মনে হতো। ভাবতাম তারা হয়তো আমাদের হাতের মুঠোয় রাখতে চাইছে। পরে জানলাম ঘরে ঘরে এই অবস্থা। সমাজের প্রত্যেকটা মানুষ একে অপরের কুমন্ত্রণায় নিজের ঘরকে নরক বানাচ্ছে। কোনো নিজস্বতা নেই। স্বাধীন আকাশে ওড়ার আগেই কিছু দায়িত্ব ঘাড়ে দেয়া হয়। অমুকের ছেলে মেয়ে এটা করেছে তো সেটা করেছে, তোমাদেরও করতে হবে। আমাদেরকে যাদের উদাহরণ দেওয়া হতো তাদের বাড়ি খোঁজ নিয়ে দেখেছি তাদের গুরুজনেরাও একই উদাহরণ দেয়। ভুলটা আসলে কার? সাইফা জবাব দিল, ভুল চিন্তাধারার। ভুল চিন্তা করে সঠিক ভেবে আসছে মানুষ আদিকাল থেকে। মানুষ একা আগে বাড়তে চায় না, মানুষ অন্যকে পেছনে ফেলেই তাদের এগোতে হবে। এই চিন্তাধারা পোষণ করেই মনে অহংকারের জন্ম হয়। কেউ কারো ভাগের সফলতা সুখ নিতে পারে না। প্রত্যেক মানুষ সেইটুকু পাবে যতটুকু তাদের জন্য বরাদ্দ। আর এই ব্যতিক্রমী মনোভাব একা পোষণ করার ফলে আমি হয়েছি সবার থেকে আলাদা। চাপ অতিরিক্ত বাড়তে থাকলে আমার জেদ বেড়ে ওঠে। দম বন্ধ পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করতে চাইতাম, নিজের মতন চলতে চাইতাম। সেটা কেউই সহ্য করতে পারতো না। ছোটবেলা থেকে এমন পরিবেশে বড় হয়ে আমার মধ্যেও ডমিনেটিং মনোভাব সৃষ্টি হয়েছে। তাই একাকী ছিলাম, যেন কেউ আমার ডমিনেটিং আচরণের শিকার না হয়। শাবাবের চুল টেনে দিতে দিতে সাইফা জবাব দেয়, আপনার রুক্ষ স্বভাবে কি যেন দেখেছি আমি। এই আচরণ আমার পছন্দের। তাই নাকি? হ্যাঁ,
আমি আপনার ব্যতিক্রম আচরণের মাঝে ভালো উদ্দেশ্য খুঁজে বেড়াচ্ছি। কিছুটা সফলও। ভবিষ্যতে পুরোপুরি সফল হব আশা করি। কোনো আক্রোশ পালন করব না আপনার জন্য। একেবারে সবকিছু উজাড় করলে ভবিষ্যতে অভাবে ভুগতে হয়। জাদু সিন্ধুক থেকে অল্প অল্প ভালোবাসা নিয়ে বেঁচে থাকলে জীবনে সুখের ঘাটতি হয় না। স্বভাবের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করেছে সাইফা এই কয়েকদিনে। আরো হবে পরিবর্তন, সময় দিচ্ছে, ভবিষ্যতেও দিয়ে যাবে। উন্মুক্ত করুক নিজেকে। শেষ বাক্যে শাবাব বলে ওঠে, আমি আমার সন্তানকে কখনোই চাপ প্রয়োগ করব না, কারোর সাথে প্রতিযোগিতায় নামাবো না, সাধারণ জীবন যাপনে অভ্যস্ত থাকতে শেখাবো। অবিচ্ছিন্ন সময়ের দ্বারে গতির সহিত চলা, চিরকালের পথে সংলগ্ন হওয়া ভাবনা। সময়ের গতি অদৃশ্য, সময়ের চাকা নিয়মিত ঘুরছে অভিরাম। এই সময়ের প্রবাহে নিজেকে পাওয়া হারানোর দুটি অপরিসীম অনুভূতির মধ্য দিয়ে চলেছে মনুষ্যকুল। সময়ের এই নিখুঁত চলচ্চিত্র দ্রুততার মাধ্যমে আরো 2 মাস কেটে গেছে। একঘেয়েমি নিয়ম মাফিক জীবনের চাকাও ঘুরছে অনবরত। মানুষ সর্বকুলের শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও নিয়ন্ত্রণ জানে না। সময় নিয়ন্ত্রণ করে তাদেরকে। মাঝে মধ্যে নিরামিষ জীবনের সুখ দুঃখ নামক 2 অনুভূতি মিশিয়ে দিয়ে যায়। একে অপরের মুখোমুখি বসে আবির আর শাম্মার। এক ব্যক্তিকে নিরীক্ষণ করতে কত সময় প্রয়োজন, কত মাসের। আবির চাইছেন আর প্রতিশ্রুতিবিহীন তাদের সাক্ষাৎ। নামহীন আলাপনের কোনো অর্থ খুঁজে পাচ্ছে না। আমাকে আরো বোঝার বাকি আছে শাম্মা। কোল্ড কফির মগে স্ট্রোক ঘুরাতে ঘুরাতে শাম্মা জবাব দিল, বোঝা শেষ। তাহলে কি সিদ্ধান্ত আপনার? শাম্মা নত গলায় জবাব দিয়ে, আমি বাবার সাথে আলাপ করব, তিনিই সিদ্ধান্ত নেবেন। ভীত অশান্ত ছিল এত সময় হৃদয়। শাম্মার প্রতি অনুভূতি আরো বিকশিত হয়েছে 3 মাসে। জবাবের আশায় মুখ চেয়েছিল আবির। উত্তপ্ত গরম মৌসুমে হৃদয়ে ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি নেমেছে, শীতল করছে অন্তরাত্মাকে। শাম্মা তাকে মেনে নিলেও তার বাবা কি মেনে নিবে? আর শাবাব চিন্তা শেষ হয়েও শেষ হয়নি, প্রশ্ন করে, আমার প্রতি আপনার অনুভূতিগুলো মুখে প্রকাশ করতে পারবেন? গোল গোল চোখে তাকায় শাম্মা। সহজ সরল ভাষায় স্বীকারোক্তি চাইছে। লজ্জা অনুভব করে শাম্মা। ঠোঁট কামড়ে রইল। আবির বুঝতে পেরে বলল, আচ্ছা, তাড়াহুড়োর কিচ্ছু নেই। আমাকে আপনার জীবনের আশার দ্বার যেহেতু উন্মুক্ত করেছেন, সেহেতু স্বীকারোক্তি আসবে একদিন না একদিন। অপেক্ষা করব। আপনার বাবার ভাই যদি নাকচ করে? তাদের চিনি আমি, আশা করি করবে না, বরং খুশি হবে। বয়সের ব্যবধান শুনে হয়তো দ্বিধাদ্বন্দ্ব হতে পারে। দেখা যাক। এত ভয়ের কি আছে আবির? পেয়ে হারিয়ে ফেলার ভয় সবচেয়ে বড় ভয়। শাম্মা হাসলো। আবিরের দিকে চেয়ে বলল, পুরুষ মানুষের শক্ত হতে হয়, তোমারও হওয়া উচিত। ভীষণ ভীত আর শান্ত তোমার স্বভাব। পুরো ফ্ল্যাটে একা সাইফা। আজ বুড়োতে যায়নি। শাবাব একাই কাজে বেরিয়েছে। ঘরের সমস্ত কাজ গুছিয়ে নতুন মিশনে নামতে হবে। সন্দেহ প্রকার, নিশ্চয়তার প্রয়োজন। শাবাবের অনুপস্থিতিতে যত দ্রুত সম্ভব কাজ সেরে ফেলা ভালো। টেস্ট কিট হাতে নিয়ে পুরো ঘর জুড়ে পায়চারি করছে সাইফা। আনচান করছে হৃদয়। সে যা ভাবছে সেই ফলাফল যদি না আসে, একা গিয়ে কি একবার ডাক্তার দেখিয়ে আসবে? হাজার চিন্তা মাথায় ঘুরপাক খেতে শুরু করলো। জঞ্জাল মনে হচ্ছে পুরো মস্তিষ্কটাকে। আধ ঘন্টা হিসেব নিকেশ করে মনে স্থির করলো যা হওয়ার হবে একবার টেস্ট করেই দেখুক। যেমন ভাবনা তেমন কাজ। চোখ খিচে বন্ধ করে আছে সাইফা। মনের মধ্যে সংঘর্ষ। লম্বা নিঃশ্বাস ফেলে চোখ মেলে তাকালো সাইফা। যেমনটা ভেবেছিল সেটাই। বিগত 1 সপ্তাহের সন্দেহ সঠিক প্রমাণিত হয়েছে। আকস্মিক ভালো লাগায় ভরে উঠে চিত্ত। যেখানে এ সময় অস্থিরতা বিরাজ করছিল। বুক ভরে নিঃশ্বাস নেয়। ফোন হাতে তুলে নেয় শাবাবকে জানাবে বলে। পরপর ভাবলো সুসংবাদটা ফোনের মাধ্যমে জানানো ঠিক হবে না। সন্ধ্যা পেরিয়ে রাতের দিকে বাড়ি ফিরেছে শাবাব। এসে অনবরত কলিং বেল বাজাতে শুরু করলো। 1 সেকেন্ডের ধৈর্য নেই। সাইফা দৌড়ে গিয়ে দরজা খুলতেই শাবাব বলে ওঠে, কান দুটো কি দান করে দিয়ে এসেছো? কতক্ষণ যাবত বেল বাজাচ্ছি। মিথ্যা বলেন কেন? 5 মিনিটও হয়নি। আমার জন্য 1 মিনিট অনেক সময়। বলে ভেতরে চলে আসে। ফেরার পথে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস সাথে কিনে এসেছে। ঝটফট কাপড় বদলে ডাইনিং টেবিলে বসে আদেশ জারি করে শাবাব, চা করে দাও তো, কড়া করে, মাথা ধরেছে আমার। সাইফা শাবাবের দিকে চেয়ে চা গরম করতে লাগলো। সাথে বুদ্ধি আসছে, কিভাবে জানাবে, কথা শুরু করবে কিভাবে। খুব তো ভেবে রেখেছিল সরাসরি জানাবে তাকে। তার ঘাড়ে খুব শীঘ্রই আরেকজন ঝুলতে চলেছে। এখন সাহসে কুলাচ্ছে না। 2 কাপ চা নিয়ে টেবিলে বসলো। শাবাবের দিকে 1 কাপ এগিয়ে দেয়। ইনিয়ে বিনিয়ে বলতে লাগলো, আমার শরীর বেশি একটা ভালো লাগছে না। মাত্রই চা চুমুক বসাতে চাচ্ছিল, ঠিক তখনই সাইফার এমন কথায় চিন্তিত সুরে বলে উঠল,
ভালো লাগছে না মানে কি? কি হয়েছে? কি সমস্যা হচ্ছে? আমতা আমতা কণ্ঠে সাইফা জবাব দিল। না তেমন কিছু না, একটু দুর্বল লাগে। কবুতরের মতন অল্প খাবার খেলে দুর্বল লাগবে না তো কি বলবির মনে হবে নাকি? যতটুকু প্রয়োজন মনে করি ততটুকু খাই। শাবাব কঠোর গলায় উত্তর দিল। ভুলে যেও না তুমি কোন সংস্থায় চাকরি করো। তোমার ফুড ইনটেক অন্যান্য মেয়েদের তুলনায় অন্তত 2 গুণ বেশি হওয়া উচিত। মস্তিষ্কের পাশাপাশি দেহের শক্তি সমান প্রয়োজন। ভাগ্য ভালো তোমার ঘাড়ে বড় কোনো কেস পড়ে না। যেদিন পড়বে তোমার পারফরমেন্স বাজে হলে আমি নিজেও সেটা মানব না, বলে রাখলাম। অতশত জ্ঞান শুনে পিত্তি জ্বলে উঠল সাইফার। শরীর দুর্বল লাগছে শুনে চিন্তিত হবে কি না, সে উল্টো লেকচার ছাড়তে ব্যস্ত। আসল ঘটনা এখনো জানে না। তখন বড় কেস কোনো ছোট কেসে আসতে দিবে কিনা সন্দেহ। সাইফা বলল, আপনাকে লেকচার দিতে বলেছি? আমাকে ডক্টরের কাছে নিয়ে যান। শরীর কি বেশি খারাপ লাগছে? আসলে কি? আচ্ছা, বেশি খারাপ লাগলে চলো, তৈরি হও, নিয়ে যাচ্ছি। অস্থিরতা বিরাজ করলো সাইফার অন্তরে। এক মন সায় দিচ্ছে বিনা দ্বিধায় বলে দিতে, অন্যদিকে বাধাপ্রাপ্ত হচ্ছে বারে বারে। শুকনো ঢোক গিলে সাইফা বলল, একটা কথা বলতাম। বলো। এমন হাসপাস করছো কেন? নীরব হয়ে যাওয়া আর সাইফার ভিন্ন আচরণ স্বভাবের দৃষ্টিগোচর হয়। ভালোভাবে লালচে মুখটা পর্যবেক্ষণ করলো। কোনো একটা ঝামেলা নিশ্চয়ই আছে। শাবাব বলল, কি হয়েছে বলবে? রাশভারী গলার আওয়াজে চোখ তুলে চাইল, বলল, আপনি বলেছিলেন না আপনার মানে আপনি সম্পূর্ণ একটা পরিবার চান, হয়তো বা আপনার এই ইচ্ছেটা শীঘ্রই পূরণ হতে চলেছে। এক ধ্যানে চেয়ে আছে শাবাব। কপালের ভাজত্রয় মাত্রাতিরিক্ত গাঢ়, মুখমণ্ডল গম্ভীর। মস্তিষ্কে সাইফার বলা কথাগুলো প্রসেসিং চলছে, এখনো সম্পূর্ণত স্পষ্ট নয়। চা ঠান্ডা হয়ে শরবতে পরিণত। অনেকক্ষণ বসে শাবাব মুখ খুলে বলে, মজা করছো না তো? সাইফার মাথা দুদিকে দুলিয়ে বলল, না। শিওর সাইফা? আরে হ্যাঁ বাবা। শাবাবের শক্ত মুখ স্বাভাবিক হয়। ধূসর ঠোঁটে বিশাল হাসি ফোটে, স্বাভাবিকের চেয়ে অধিক। চোখ জোড়া জলজল করছে। অনেক কিছু বলতে চাইছে, প্রকাশ করতে চাইছে। সবকিছুই যেন কণ্ঠনালীতে আটকে ব্যাকুল দেখাচ্ছে। চোখ জোড়া সাইফাতে নিবদ্ধ। সুখ আর অস্থিরতার গোলমাল চলছে ভেতরে। উঠে দাঁড়ালো শাবাব। টেবিলের অন্য প্রান্তে গিয়ে টেনে তোলে সাইফাকে। দৃঢ়ভাবে বুকে জড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আমি অনুভূতি প্রকাশ করতে পারবো না, তুমি জানো। নিজে থেকে বুঝে নাও, আমার হৃদস্পন্দন অনুভব করে আমার নিঃশ্বাস আটকে আসছে। আমি খুশি হয়েছি, কিন্তু পুরোপুরি শিওর হতে হবে। তোমার উপর আমার ডাউট আছে।